গল্পের শুরুটা হয় প্যারিসে। সেখানে আমরা জেমস নামে এক বডিগার্ডকে দেখতে পাই, যে কিনা আমেরিকান অ্যাম্বাসেডর বেনিংটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। তবে কেউই জানে না যে জেমস আসলে গোপনে সিআইএর একজন গোয়েন্দা হিসেবে কাজ করে। যাই হোক, ডিউটিতে গিয়ে জেমস জানতে পারে আজকে তার বস একটা জরুরি মিটিংয়ের জন্য যাবে। তাই জেমস দ্রুত ওই অফিসের আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে চলে যায়। আর সেখানে সে এক মুহূর্তের জন্য নিজের বন্দুকটির দিকে তাকিয়ে মনে মনে ভাবে কবে যে এই বন্দুকটি চালানোর আসল সুযোগ আসবে। তো এরপর সে তার মিশনের দায়িত্ব অনুযায়ী পাশে দাঁড়িয়ে থাকা একটি বিএমডাব্লিউ গাড়ির লাইসেন্স প্লেট বদলে দেয় এবং একটু দূরে গিয়ে গাড়িটির উপর নজর রাখার জন্য লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তিনজন লোক সেই গাড়িতে করে বেরিয়ে যায় এবং এর মাধ্যমে জেমসের এই ছোট্ট মিশনটি সফলভাবে শেষ হয়। আর এরপর জেমস যখন বাড়ি ফিরছিল তখন তার সিআইএ হ্যান্ডেলার তাকে এই কাজের জন্য অনেক বাহবা দেয়। তবে এমন ছোটখাটো কাজ করে জেমস কিন্তু মোটেই শান্তি পায় না। সে বলে, আমি এর চেয়ে অনেক বড় কোনো মিশনে অংশ নিতে চাই। কিন্তু তার বস বলে, তুমি এখনো বড় মিশনের জন্য রেডি নও, সময় আসলে অবশ্যই আমরা তোমাকে কাজে লাগাবো। যাই হোক, এরপর তাকে আরও একটি নতুন কাজ দেওয়া হয়। ফরেন মিনিস্টারের সাথে মিটিং করার সময় তার অফিসে একটি চিপ লাগিয়ে আসতে হবে। জেমস যখন জানতে চায় যে চিপটি কোথায়, হ্যান্ডলার উত্তর দেয় যে তারা আগে থেকে ওটা জেমসের পকেটে ঢুকিয়ে দিয়েছে। তবে জেমস খুবই অবাক হয়, কারণ সে জানেও না কখন তারা এটা তার পকেটে ঢুকিয়ে দিয়েছে। তো সে যখন চিপটি খুব মন দিয়ে দেখছিল, ঠিক তখনই কেউ তার দরজায় কড়া নাড়ে। দরজাটা খুলে দেখে তার গার্লফ্রেন্ড ক্যারোলাইন দাঁড়িয়ে আছে, যার সাথে কয়েকদিন আগেই তার পরিচয় হয়েছে। আর ভেতরে ঢুকতে সে জেমসকে চুমু খেয়ে তার সারাদিনের খবর জানতে চায়। তবে জেমসের কাজটা যেহেতু অনেক গোপন, তাই সে সত্যিটা না বলে কৌশলে কথা ঘুরিয়ে দেয়। তো এর পরের দিন জেমস মিটিং চলাকালীন সুযোগ বুঝে তার চুইনগামের সাহায্যে সেই চিপটি টেবিলের নিচে আটকানোর চেষ্টা করে। কিন্তু ওই টেবিলের সাথে চুইনগামটা তখন আটকাতে চায় না। তবে চুইনগাম দিয়ে কাজ না হলেও জেমস আরও একবার সুযোগ পায়। মিটিং শেষ হওয়ার পরে সবাই ঘর থেকে বেরিয়ে গেলে সে সেই ফাঁকা ঘরে দ্রুত চিপটি টেবিলের নিচে স্ট্যাপল করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু কাজ শেষ করে নিজের ঘরে ঢুকে জেমসের তো কলিজা প্রায় শুকিয়ে যায়। সে দেখে তার ঘরের দরজা খোলা এবং মেঝে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। তাই বিপদ আঁচ করতে পেরে সে আত্মরক্ষার জন্য একটা ঝাড়ু তুলে নিয়ে খুব সাবধানে পা বাড়ায়। কিন্তু ঠিক তখনই সে দেখে তার গার্লফ্রেন্ড ক্যারোলাইন বারান্দায় দাঁড়িয়ে আছে। ক্যারোলাইন হেসে তাকে বলে, তুমি যেটাকে রক্ত মনে করছো ওইটা আসলে টমেটো সস। আর হ্যাঁ, আজ আমি তোমার ফেভারিট রান্না করেছি। এই কথা শুনে জেমস যেন হাঁপ ছেড়ে বাঁচে। ক্যারোলাইন তখন আরও জানায় যে তার কাছে জেমসের জন্য একটি বিশেষ উপহার আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জেমসের হ্যান্ডলার তাকে ফোন করে আর বলে, তুমি দারুণভাবে আজকের মিশনটা শেষ করেছো, কিন্তু পরবর্তী মিশনের জন্য তোমাকে এখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে হবে। সেখানে আমাদের একজন অন্য এজেন্ট আছে যার নাম চার্লি, আর এখন তোমার তাকে সাহায্য করতে হবে। হ্যান্ডলার আরও বলে, চার্লির এখন একজন ড্রাইভারের খুব প্রয়োজন। তুমি যদি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারো তবে তোমার প্রমোশন হতে পারে। প্রমোশনের কথা শুনে জেমস তো অনেক খুশি হয়ে যায়। আর যাওয়ার আগে সে ক্যারোলাইনের দেওয়া উপহারটি খোলে এবং সেখানে একটি আংটি পায় যা একসময় ক্যারোলাইনের বাবার ছিল। আংটিটি পরিয়ে দিয়ে ক্যারোলাইন জেমসকে বলে, আংটিটা আমার স্মৃতি হিসেবে সবসময় হাতে পড়ে থাকবে। এদিকে জেমস এয়ারপোর্টে পৌঁছে দেখে যে সিআইএ এজেন্ট চার্লি প্রচণ্ড রেগে আছে, কারণ কাস্টমস অফিসাররা তাকে তার এনার্জি ড্রিঙ্কসের বোতলগুলো নিয়ে যেতে বাধা দিচ্ছিল। তখন চার্লি চিৎকার করে অফিসারদের বলছিল, তোমাদের কি মনে হয় এই ক্যানের ভেতরে আমি বোমা এনেছি? এইসব ট্রেনিং কে দিয়েছে তোমাদেরকে? তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জেমস মাঝখানে এসে চার্লিকে শান্ত করার চেষ্টা করে। এখন যেহেতু হাতের সময় খুব কম ছিল, তাই চার্লি কিছুটা শান্ত হয়ে বলে যে তাকে যেভাবেই হোক একটা বিশেষ চাইনিজ রেস্টুরেন্টে পৌঁছাতে হবে। সে জেমসকে তাচ্ছিল্য করে বলে, তুমি যদি এই কাজটা না করতে পারো তবে কোনো যোগ্য লোককে পাঠিয়ে দাও। তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য জেমস বুদ্ধি খাটিয়ে চার্লির ব্যাগের ওপর একটি ডিপ্লোম্যাটিক স্টিকার লাগিয়ে দেয়। আর ওই স্টিকার দেখে কাস্টমস অফিসাররা শেষমেশ সাথে যেতে দেয়। গাড়িতে বসে জেমস মনে মনে অবাক হচ্ছিল যে চার্লি ওই সাধারণ এনার্জি ড্রিঙ্কসের বোতলগুলোর জন্য এত কেন পাগল হচ্ছে। এগুলো তো যে কোনো সুপার মার্কেটে খুব সহজে পাওয়া যায়। চার্লি তখন আসল রহস্য ফাঁস করে দেয়। সে বলে যে ওই ক্যানগুলোর ভেতরে আসলে কোনো পানীয় নয়, বরং তার বন্দুকের ছোট ছোট অংশ বা পার্টস লুকিয়ে আছে। এয়ারপোর্টে সে যে অত হাঙ্গামা করেছিল তা ছিল কেবল সবার নজর ঘোরানোর একটা চাল, যাতে কেউ সন্দেহ করে ক্যানগুলো খুলে না দেখে। এরপর তারা দুজন একটি চাইনিজ রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে চার্লি খুব উৎসাহ নিয়ে তার পছন্দের একটি ডিশ অর্ডার করে। কিন্তু জেমস তাকে অবাক করে দিয়ে বলে যে এই ডিশটি আদতে চাইনিজ নয়, বরং একজন আমেরিকান শেফ এটি তৈরি করেছে। চার্লি এই কথা বিশ্বাসই করতে চায় না। সে নিশ্চিত হওয়ার জন্য ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে, এই ডিশটা চাইনিজ তো? ওয়েটার কাঁচোমাচো মুখে উত্তর দেয় যে ভাই, আমি তো নেপাল থেকে এসেছি, আমি অত শত জানি না। ওয়েটারের এই কথা শুনে চার্লি মেজাজ হারিয়ে ফেলে এবং আচমকা বন্দুক বের করে ফেলে। অবস্থা বেগতিক দেখে রেস্টুরেন্টের বাকি কর্মীরাও তাদের বন্দুক বের করে এবং মুহূর্তের মধ্যে সেখানে গুলির লড়াই শুরু হয়ে যায়। বেচারা জেমস কোনো মতে প্রাণ বাঁচাতে এদিক ওদিক লুকিয়ে পড়ে। তবে হাঙ্গামার মাধ্যমে চার্লি তার দুর্ধর্ষ ফাইটিং স্কিল দেখিয়ে একের পর এক গ্যাংস্টারদের খতম করতে শুরু করে। শেষে সে রেগে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, ড্রাগসগুলো কোথায়?
কিন্তু ওয়েটার কোনোভাবেই মুখ খুলতে রাজি হয় না। চার্লি তখন কোনো কথা না বাড়িয়ে সরাসরি ছাদের দিকে কয়েক রাউন্ড গুলি চালায়। সাথে সাথে ছাদ থেকে সাদা পাউডারের বৃষ্টি হতে শুরু করে। চার্লি জেমসকে বলে একটি ফুলদানির ভেতরেই পাউডারের স্যাম্পল সংগ্রহ করতে, আর এরপর তারা দুজন বিল্ডিংয়ের পেছনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সেই ওয়েটারকে দৌড়ে পালিয়ে যেতে দেখে এবং সাথে সাথে তার পিছু নেয়। জেমস তখন চার্লিকে জিজ্ঞেস করে যে এই স্যাম্পলটা কি পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে। চার্লি হেসে উত্তর দেয় যে এটি কোনো প্রমাণ নয়, বরং তাদের পরবর্তী পদক্ষেপের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এরপর চার্লি জেমসকে বলে আসলে তাদের এই পুরো মাদকের কারবারটা একদম শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, কারণ শার্লট নামে এক মেয়ে ড্রাগস ওভারডোজের কারণে মারা গেছে। প্রথমে জেমস ভেবেছিল যে শার্লট হয়তো চার্লির কোনো আত্মীয় বা চেনা কেউ হবে, তাই চার্লি নিজের ব্যক্তিগত প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু পরে সে জানতে পারে যে শার্লট আসলে মার্কিন প্রতিরক্ষা সচিবের ভাইজি ছিল, আর এখন আমেরিকান সরকার এই নেশার চোরাচালান চিরাতরা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ওই ওয়েটারকে ধাওয়া করতে করতে একটি মানুষবিহীন গলিতে পৌঁছে যায়। সেখানে হঠাৎ করে ওয়েটারটি একটি বিল্ডিংয়ের ভেতরে গিয়ে গায়েব হয়ে যায়। চার্লি তখন গাড়ি থামিয়ে একটি সেফটি বক্স থেকে অস্ত্র বের করতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় ওই এলাকার কিছু লোকাল গ্যাংস্টার তাদের সামনে এসে ঝামেলা শুরু করে দেয়। জেমস ভয় পেয়ে চার্লিকে বলে যে এখান থেকে আমাদের হয়তো চলে যাওয়াই ভালো, কিন্তু চার্লি আত্মবিশ্বাসের সাথে বলে যে নিজের ভাইয়ের উপর একটু ভরসা রাখো, কিছু হলে আমি দেখে নেব। ঠিক তখনই এক গ্যাংস্টার চার্লির দিকে ছুরি উঁচু করে তেড়ে আসে, কিন্তু পরের মুহূর্তে চার্লি বিদ্যুতের গতিতে পাল্টা হামলা চালিয়ে সেই সবকটা গুন্ডাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তারা দুজনে ফায়ার এস্কেপ দিয়ে উপরে ওঠে এবং একটি খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। চার্লি তার বন্দুক তৈরি করে জেমসকে বলে তুমি এখানেই থাকো, আর কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে গুন্ডাদের লাশ নিচে পড়তে শুরু করে। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে জেমস আর বসে থাকতে পারে না, তাই সে উপরে উঠে চালের কাছে চলে যায়। এরপর তারা এমন একটি ঘরে পৌঁছায় যেখানে ছোট ছোট বাচ্চারা দর্শকদের সামনে নাচছিল। সেখানে কোনো রকম হট্টগোল না করে তারা এক ব্যক্তির উপর বন্দুক তাক করে এবং হুমকি দিয়ে বলে যে ড্রাগ সাপ্লাইয়ের নাম না বললে তারা সিআইএর পুরো ফোর্সকে এখানে নিয়ে আসবে। লোকটা ভয়ে একটি কাগজে একজনের নাম লিখে তাদের হাতে ধরিয়ে দেয়, কিন্তু যেই না তারা বন্দুক নামিয়েছে অমনি লোকটা সব বডিগার্ড ওদের উপর আক্রমণ করে। তবে এই মারামারির মধ্য দিয়ে জেমস আর চার্লি কোনো মতে প্রাণ বাঁচিয়ে পাশের একটি ঘরে গিয়ে আশ্রয় নেয়, যেখানে চারদিকে অনেক ম্যানিকুইন সাজানো ছিল। কিন্তু সেখানেও গুন্ডারা গুলি করতে শুরু করলে তারাও পাল্টা জবাব দেয় আর আবার নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। চার্লি তখন শান্ত হয়ে মাটির ওপর বসে গুন্ডাগুলোর জন্য অপেক্ষা করতে থাকে, আর যেই একজন তার সামনে আসে অমনি সে একদম নির্ভুলভাবে তাকেও মেরে ফেলে। কিন্তু লড়াইয়ের একদম শেষ পর্যায়ে যখন শেষ গুন্ডাটা তাদের প্রায় কাছে চলে এসেছে, ঠিক তখনই চার্লির বন্দুকের গুলি ফুরিয়ে যায়। সেই মুহূর্তে জেমস নিজের পিস্তল চার্লির দিকে বাড়িয়ে দেয় এবং চার্লির চোখের পলকে ওই লোকটাকেও মেরে ফেলে। এরপর জেমস তার হ্যান্ডলারকে ফোন করে জানায় যে আজকের মিশনটা সত্যি অসাধারণ ছিল, তবে এখন সে চার্লিকে নিয়ে অনেক টেনশনে আছে, কারণ সে আগে কাজ করে তারপর চিন্তা করে, আর তাছাড়া তার কাছে এখন ড্রাগস ভর্তি সেই ফুলদানিটাও আছে। হ্যান্ডলার তখন জেমসকে আশ্বস্ত করে বলে যে বেশি চিন্তা না করে শুধু চার্লির সাথে থাকতে, সে সব সামলে নেবে। পরের দিন জেমস অবাক হয়ে দেখে যে চার্লি সাদা পাউডার মানে ড্রাগস নিজে ব্যবহার করছে। চার্লি তখন তাকে বলে মাথা ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে এমন করতে হয়। এরপর সে জেমসকেও একটু চেখে দেখতে বলে, যাতে সেও একটু রিল্যাক্স ফিল করে। তবে জেমস ড্রাগ নিতে রাজি না হলে চার্লি তাকে খোঁটা দিয়ে বলে যে তুই বরং অফিসে ফিরে যা, তুই ওই কাজের জন্য তৈরি হয়েছিস। তখন জেমস বাধ্য হয়ে রাজি হয় ড্রাগস নেওয়ার জন্য, কিন্তু সে তখন ভয় পেয়ে জিজ্ঞেস করে ভাই আমি তো এসব আগে কোনোদিন করিনি, আমি আবার ওই ডিফেন্স সেক্রেটারির ভাইজির মতো টপকে যাব না তো? চার্লি তখন বলে আরে ভাই, ডিফেন্স সেক্রেটারির ভাইজি বলে আসলে কেউ নেই, আমি তো ওই দিন মজা করেছিলাম। এই মিশনের আসল উদ্দেশ্য হলো কিছু ভয়ঙ্কর সন্ত্রাসীর একদম শেকড় পর্যন্ত পৌঁছানো। তো খানিকক্ষণ পর তারা দুজন একটি গলিতে পৌঁছায়, যেখানে কিছু লোক একটি বিল্ডিংয়ের বাইরে পাহারা দিচ্ছিল। চার্লি জেমসকে বুদ্ধি দেয় যে সে যেন একজন নেশাখোর সেজে তাদের কাছে যায় এবং বলে যে তাদের কিছু মেয়ে লাগবে। তো জেমসের ওই টালমাটাল অবস্থা আর তাদের কাছে থাকা ড্রাগস দেখে ওই লোকগুলোর তাকে বিশ্বাস হয় এবং তারা একজন মহিলাকে পাঠায় যে তাদের দুজনকে বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যায়। তবে তারা যখন লিফটে উঠছিল তখন দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে জেমস দেখে যে তার গার্লফ্রেন্ড ক্যারোলাইনও একই বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছে। এই দৃশ্য দেখে জেমস পুরো ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে ক্যারোলাইন তাকে এখানে দেখলে কি ভাববে, কিন্তু চার্লি বলে আসল কথা এটা নয় যে সে তোকে দেখলে কি ভাববে, আসল প্রশ্ন হলো তোর গার্লফ্রেন্ড এইসব খারাপ জায়গায় কি করছে। তো পরের মুহূর্তে চার্লি জোর করে একটি রুমে ঢুকে পড়ে এবং সেখানে থাকা ক্লায়েন্ট ও মেয়েদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এর মধ্যে জেমস তার বন্দুক বের করে ভয় দেখিয়ে ওই লোকটার ফোনের চার্জার ছিঁড়ে নেয়, কারণ বেচারা জেমসের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর জেমসের এমন বাহাদুরি কাজ দেখে চার্লি মজা করে বলে বাহ, মুরগি দেখি ডিম থেকে ফুটে বের হয়েছে। তো যাই হোক, এরপর চার্লি জেমসকে একটি দূরবীন ধরিয়ে দিয়ে পাশের একটি ব্যাংকের উপর নজর রাখতে বলে। তো জেমস যখন ফোনে ক্যারোলাইনকে পুরো বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছিল, ঠিক তখনই তার নজরে আসে দুজন পাকিস্তানি লোক সে ব্যাংকের ভেতরে ঢুকছে।
তখন হঠাৎ দরজার দিক থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে জেমস সেখানে গেলে হঠাৎ একটা গুন্ডা তার উপর আক্রমণ করে। চার্লি বেশ আয়েশ করে বসেই লড়াই দেখছিল। তবে জেমস কিছুক্ষণ মার খেলেও শেষ পর্যন্ত চার্লি মাঝখানে আসে আর গুন্ডাগুলোকে গুলি করে সেখানে খতম করে দেয়। এরপর সময় নষ্ট না করে তারা আবারও সেই 2 পাকিস্তানি লোকের পিছু নেয় যারা ব্যাংক থেকে বেরিয়ে একটি ভ্যানে গিয়ে উঠেছিল। চার্লি তার ঘড়ি থেকে একটি সিগন্যাল পাঠিয়ে ওই গাড়িটিকে ট্র্যাক করার ব্যবস্থা করে আর ওই গাড়ি পিছু নিতে নিতে তারা শহরের এমন একটা জায়গায় চলে যায় যেখানে কিছু গ্যাংস্টার একটা বিল্ডিংয়ের বাইরে পাহারা দিচ্ছিল। জেমস আর চার্লি তখন কাস্টমার সেজে ড্রাগস কেনার নাটক করে তাদের টাকা দেখায়। তখন একজন লোক তাদের ভেতরে নিয়ে যায় এবং বলে যে আপনারা এখানে বসুন, আমি বসকে নিয়ে আসছি। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই তাদের সামনে একদল অল্প বয়সী গ্যাংস্টার হাজির হয়। তারা বন্দুকের মুখে জেমস আর চার্লিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। তারা বলে তোমাদের কাছে যা কিছু আছে সবকিছু আমাদের দিয়ে দাও। এর মধ্যে জেমসের সেই প্রিয় আংটিটিও ছিল যা ক্যারোলাইন তাকে ভালোবেসে উপহার দিয়েছিল। এরপর গ্যাং লিডার রশিদ সেখানে আসে এবং জেমসের আংটিটি নিজের দখলে নিয়ে বলে যে এটার বদলে তুমি বড়জোর 1 গ্রাম মাল পাবে। কিন্তু চার্লি ভয় না পেয়ে সরাসরি 1 কেজির দাবি করে। চার্লির এই সাহস দেখে রশিদের মনে সন্দেহ জাগে এবং সে সাথে সাথে নিজের বন্দুক বের করে ফেলে। কিন্তু চোখের পলকে চার্লি রশিদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে উল্টো তার ওপরে তাক করে পরিস্থিতি পুরো উল্টে দেয়। জেমস তখন বুদ্ধি খাটিয়ে বলে যে বস, 1 কেজির বেশি ড্রাগস রাখলে তো 15 বছরের বেশি জেল হতে পারে। এটা শুনে জেমসের মাথায় একটা আইডিয়া আসে এবং সে ড্রাগস ভর্তি সেই ফুলদানিটি সজোরে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এতগুলো ড্রাগসের পাউডার চারদিকে ছড়িয়ে পড়ায় গুন্ডারা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে আর এই সুযোগে জেমস রশিদকে মেরে নিজের ভালোবাসার সেই আংটিটি ছিনিয়ে নেয়। এরপর তারা রশিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ওপরের ফ্লোরে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে চার্লি বুঝতে পারে আসল সন্ত্রাসীরা তো নিচের ফ্লোরে আছে। সে তখন বিশেষ ক্যামেরার সাহায্যে দেখে যে কিছু লোক খুব ঘাবড়ে গিয়ে নিজেদের মালপত্র গোছগাছ করছে। তাই চার্লি দেরি না করে জানালার দিক দিয়ে নিচে নামার প্রস্তুতি নিতে শুরু করে। চার্লি তখন জেমসকে একটি ইয়ারপিস দেয় এবং বলে নিচে গিয়ে পাহারা দাও, আর কেউ পালানোর চেষ্টা করলে তাকে সেখানে খতম করে দেবে। এরপর চার্লি নিজে বিদ্যুতের গতিতে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং চোখের পলকে 3 জনকে মেরেও ফেলে। কিন্তু পরের মুহূর্তে গোলাগুলি শুরু হতেই সে মাটিতে পড়ে যায়। এদিকে জেমস যখন দরজা দিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই চার্লি বুঝতে পারে যে দরজায় বোমা সেট করা আছে। তাই একে একে সেসব গুন্ডাদেরকে মেরে সামনের দিকে এগোতে থাকে। তখন কিছু লোক নিচের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে জেমস দ্রুত নিচের তলার দিকে দৌড়ে যায় আর তাদের মধ্যে একজন জেমসকে দেখে স্যারেন্ডার করতে চায়। কিন্তু তার কোনো কথা না শুনে জেমস তাকে মেরে ফেলে। চার্লি জেমসের এই সাহসিকতার অনেক প্রশংসা করে, কিন্তু দ্রুত তারা বুঝতে পারে যে কয়েকজন লোক এখান থেকে অলরেডি পালিয়ে গেছে এবং বাইরে একটি গাড়ি তাদের নিতে চলে এসেছে। এখন যেহেতু হাতে সময় খুব কম ছিল তাই গাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব না দেখে চার্লি টেবিলের উপরে রাখা একটা বিস্ফোরক জ্যাকেট হাতে নেয় এবং লোকগুলোকে গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে ওপর থেকে জ্যাকেটটি নিচে ফেলে দেয় এবং সাথে সাথে এক ভয়াবহ বিস্ফোরণে গাড়িসহ সবকটা সন্ত্রাসী একেবারে উড়ে যায়। এরপর সেখানে পুলিশ পৌঁছানোর আগেই চার্লি পুরো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে থাকা সব তথ্য প্রমাণ দ্রুত সংগ্রহ করে নেয়। ওদিকে জেমস আয়নায় নিজের রক্তমাখা শরীর দেখে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছিল। তখনই তার নজর পড়ে দেওয়ালের এক কোণায় যেখানে তার নিজের একটি ছবি রাখা। এই দৃশ্য দেখে জেমস বুঝতে পারে যে অনেক আগে থেকে সন্ত্রাসীরা তাকেও টার্গেট করে রেখেছে। খেয়াল করেছেন একটা সাধারণ ছবিও কিভাবে মুহূর্তের মাঝে আমাদের চমকে দিতে পারে বা না বলা অনেক গল্প সামনে নিয়ে আসতে পারে। দৃশ্য বা ভিজুয়ালের ক্ষমতা আসলে এমন। আর ঠিক এইভাবে একটা সুন্দর মুভি বা ভিডিও কিভাবে সবার মন ভালো করে দেয় আর সবাইকে একসাথে জুড়ে রাখে, ভিডিওর এই জাদুকরী ক্ষমতা কিন্তু এখন আমাদের সবার হাতে আছে। আমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ চিন্তা করি, নিজের অনেক স্কিল বা গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চাই, কিন্তু সঠিক গাইডলাইন বা টেকনিক্যাল নলেজ না থাকায় সেটা পেরে ওঠে না। আপনাদের সেই লুকানো ক্রিয়েটিভিটিটাকেই একটা প্রফেশনাল লুক দিতে আমাদের সবার প্রিয় টিম মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটি মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউই চাইলে এখন স্মার্টফোন আর এআই এর সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল ক্যারিয়ার করতে পারেন। বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডিসক্রিপশন কিংবা প্রথম কমেন্ট থেকে। চলুন আবার জেমসের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফিরে যায়। জেমস যখন নিজের ছবি দেখে হতবাক, ঠিক সেই মুহূর্তে তারা নিচে পুলিশের আসার শব্দ শুনতে পায়। তখন জেমস চিৎকার করে বলে যে তাদের এখনই পুলিশের সতর্ক করা উচিত, কারণ দরজাটি খোলা মাত্র সেখানে থাকা বোমা ফেটে যাবে। কিন্তু চার্লি তাকে আটকে দেয় এবং বলে এখন যদি তুই সামনে যাস তবে পুলিশ তোকে সন্ত্রাসীভাবে গুলি করে দেবে। তাই অনেক চেষ্টা করেও জেমস আর পুলিশগুলোকে বাঁচাতে পারে না। দরজা খোলা মাত্রই প্রচণ্ড বিস্ফোরণে সবগুলো পুলিশ সেখানে মারা যায়। এরপর পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আগেই জেমস আর চার্লি একটা পুলিশের গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে জেমসের এখনও অনেক দুশ্চিন্তা হচ্ছে, কারণ ওই রুমের মধ্যে তারা অলরেডি প্রচুর প্রমাণ আর আঙ্গুলের ছাপ ফেলে এসেছে। এখন পুলিশ খুব শীঘ্রই তাদের হদিশ পেয়ে যাবে। চার্লি তখন জেমসকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তখনই চার্লি গাড়ি দিয়ে সেখানে বড় একটা বিস্ফোরণ করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এরপর তারা দুজন এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে দুজন সিআইএ এজেন্ট আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। চার্লি তখন জেমসের কাজের অনেক প্রশংসা করে আর এতদিন নিজেদের জড়ো করার সমস্ত প্রমাণ তাদের হাতে তুলে দেয়। বিনিময়ে সে তাদের কাছ থেকে একটি বাদামি কাগজের ব্যাগ নেয়। জেমস প্রথমে ভেবেছিল যে উপরমহল থেকে হয়তো তাদের মিশনের খুব গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র দিয়েছে, কিন্তু ব্যাগ খোলার পর সে দেখে তার ভেতরে কেবলমাত্র 2টা স্যান্ডউইচ। যাই হোক, এরপর জেমস ক্যারোলাইনের মেসেজ পায় যেখানে সে জেমসকে ডিনারের জন্য ডেকেছে। জেমস তখন চার্লিকেও তার সাথে যাওয়ার অনুরোধ করে, কারণ সেখানে ক্যারোলাইনের বন্ধু নিকোলেরও আসার কথা ছিল। তো ডিনার চলাকালীন চার্লির ফোনে একটি কল আসে, তাই সে মিউজিকের ভলিউম কিছুটা বাড়িয়ে দিয়ে কথা বলে যাতে তার গোপন কথা অন্য কেউ শুনতে না পায়। এরপর ডিনারের সময় চার্লি বলে, রিসেন্টলি আমরা একটা সন্ত্রাসীদের নেটওয়ার্ক পুরো ধ্বংস করে দিয়েছি, তবে আমার এখনও ভয় হয় যে তাদের কিছু লোক হয়তো এখনও বাইরে ঘোরাফেরা করছে। ঠিক সেই সময় নিকোলের ফোনে একটি কল আসে। ফোনটা ধরে বলে, না, রোজ এখানে নেই। এই কথাটি শোনা মাত্রই চার্লি একদম সিরিয়াস হয়ে যায়। সে কোনো কথা না বাড়িয়ে সোজা বন্দুক বের করে নিকোলকে গুলি করে মেরে ফেলে। আর সে জেমসকে বলে, রোজ ছিল আসলে একটি বিশেষ কোড ওয়ার্ড, আর এই মেয়েটা ওই সন্ত্রাসীদের সাথে যুক্ত থেকে আমাদের লোকেশন বলে দিচ্ছিল। চার্লি আরও বলে যে আমি অনেক সন্ত্রাসীর ফোনের কন্ট্যাক্ট লিস্টে এই মেয়েটা অর্থাৎ নিকোল নামটা দেখেছি। এই পুরো কাণ্ড দেখে জেমসের মনে হচ্ছিল চার্লি হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু চার্লি তখন জেমসের সন্দেহ দূর করার জন্য ওই রুমে একটি গোপন ট্র্যাকারও খুঁজে বের করে দেখায়। চার্লি দাবি করে যে জেমসের গার্লফ্রেন্ড ক্যারোলাইন ওই পুরো চক্রের সাথে যুক্ত, তাই জেমসকে প্রমাণ দেওয়ার জন্য সে বলে যে ক্যারোলাইনের দেওয়া এই আংটিটা একবার পরীক্ষা করে দেখতে। তাই জেমস যখন আংটিটি একটি রেডিওর কাছে নিয়ে যায় তখন রেডিও সিগন্যাল এলোমেলো হয়ে যায়। এতে বোঝা যায় যে আংটির ভেতরে একটি ট্র্যাকার বসানো আছে। দিকবিদিক শূন্য হয়ে জেমস তখন ক্যারোলাইনকে সব কিছুর কারণ জিজ্ঞেস করতে যায়, কিন্তু জেমস কিছু বুঝে ওঠার আগেই ক্যারোলাইন তার হাতে গুলি মেরে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। চার্লির সাথে সাথে তার পিছু নেয় এবং ছাদের ওপর দিয়ে তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু ক্যারোলাইন দ্রুত নিচে নেমে যায় যেখানে একটি গাড়ি তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। তাই আর কোনো উপায় না দেখে চার্লি ওই গাড়ির নাম্বার প্লেটের নাম্বারটা মুখস্থ করে নেয়। এর কিছুক্ষণ পরেই জেমসের কাছে ক্যারোলাইনের একটি ফোন আসে, আর সে জেমসকে গুলি করার জন্য সরি বলে, কিন্তু জেমস কিছু বুঝে ওঠার আগেই ক্যারোলাইন ফোনটি কেটে দেয়। অন্যদিকে আমরা দেখি যে ক্যারোলাইন গাড়ির কাছে দাঁড়িয়ে সাদা পোশাক পরা কারোর সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। এদিকে চার্লি তখন জেমস আর ক্যারোলাইনের শেষ কথোপকথনের রেকর্ডটি খুব মনোযোগ দিয়ে শুনছে যাতে তাদের লোকেশন বোঝা যায়। ঠিক তখনই জেমসের কাছে অ্যাম্বাসেডর বেনিংটনের ফোন আসে। সে রেগে গিয়ে জেমসকে জানায়, এয়ারপোর্টে আমেরিকান প্রতিনিধি দল আসবে, তুমি এখনও কেন সেখানে পৌঁছাওনি? এই কথা শুনে চার্লি বুঝতে পারে যে এই সন্ত্রাসীদের আসল লক্ষ্য হয়তো ওই আমেরিকান প্রতিনিধিদের ওপর হামলা করা। তবে জেমস তার এই কথাই একটু বিশ্বাস করে না, কিন্তু বুদ্ধিমান চার্লি সময় নষ্ট না করে অন্য একজন সিআইএ এজেন্টের সাথে বেরিয়ে পড়ে। ওদিকে জেমস তখনও ভাবছিল যে সন্ত্রাসীদের লক্ষ্য যদি আমেরিকান প্রতিনিধি হয় তবে তারা কেন তার নিজের বাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। তার মন বারবার বলছিল যে এর পেছনে হয়তো অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে। এদিকে চার্লি আর সিআইএ এজেন্টরা যখন প্রতিনিধিদের কাছাকাছি পৌঁছাচ্ছিল তখন চার্লির নজরে পড়ে সেই একই গাড়িটা যেটি ক্যারোলাইনকে নিয়ে পালিয়েছিল। ওই গাড়ির ড্রাইভার তাদের দেখা মাত্রই গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং হাইওয়েতে শুরু হয় এক শ্বাসরত ধাওয়া পাল্টা ধাওয়া। এভাবে গাড়িটিকে পালিয়ে যেতে দেখে চার্লি একটি গ্রেনেড লঞ্চার এগিয়ে দিয়ে তাদেরকে উড়িয়ে দেওয়ার কথা ভাবে। এদিকে একই সময় জেমস তার বাড়িতে কোনো ক্লু খোঁজার চেষ্টা করছিল, আর তখনই হঠাৎ সে একটি স্কেচ খুঁজে পায় যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে চার্লি যখন গ্রেনেড লঞ্চার মারতে যাবে ঠিক তখনই তার কাছে জেমসের কল আসে। জেমস চার্লিকে জানায় যে ক্যারোলাইন আসলে ওই গাড়িতে নেই, সে তো ছদ্মবেশী আমেরিকান প্রতিনিধিদের সদস্য সেজে সামিটের অনুষ্ঠানে ঢোকার পরিকল্পনা করছে। কিন্তু চার্লি বলে, আমি গাড়ির ভেতরে ক্যারোলাইনকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তখন জেমস তাকে বলে যে এটা হয়তো ওদের কোনো চাল হতে পারে। আর অবশেষে চার্লি যখন ওই গাড়িটির খুব কাছাকাছি পৌঁছায় তখন সে দেখতে পায় যে সামনের সিটে কোনো মানুষ নয়, বরং একটি পুতুল বসিয়ে রাখা হয়েছে। আর সবকিছু বুঝতে পেরে জেমস এবার সময় নষ্ট না করে সামিটের দিকে রওনা দেয়। আর চার্লি দিকে সন্ত্রাসী হামলা থেকে আমেরিকান প্রতিনিধিদের বাঁচাতে তাদের রুট বদলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করে, কিন্তু কেউ তার কোনো কথাই কানে নেয় না। তখন চার্লি তখন ওই অন্য এজেন্টকে বলে গাড়িটি দ্রুত ওপরের ফ্লাইওভার দিকে নিয়ে যেতে, যাতে সেখান থেকে সে সন্ত্রাসীদের গাড়ির উপর হামলা করতে পারবে। ঠিক সেই সময় সন্ত্রাসীদের গাড়ির ড্রাইভার নিজের গাড়ির ভেতরে রাখা বোমা চালু করে প্রচণ্ড গতিতে আমেরিকান প্রতিনিধিদের গাড়ির বহরের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে চার্লি একদম ঠিক সময় ব্রিজের ওপরে পৌঁছে যায় এবং তার নিশানা ঠিক করে, আর তার ছোড়া রকেটটাও একদম নিখুঁত জায়গায় আঘাত করে। এতে গাড়িতে থাকা সন্ত্রাসী সেখানে মারা যায়, আর আমেরিকান প্রতিনিধিরা একদম সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষরা তখন সামিট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য জড়ো হতে শুরু করেছে, আর কিছুক্ষণের ভেতর জেমসও সেই জায়গায় চলে আসে। তখন চার্লি তাকে কল করে আর অত্যন্ত সতর্ক থাকতে বলে। সে আরও বলে ক্যারোলাইন হয়তো শরীরের ভেতরে বোমার জ্যাকেট পরে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করছে। তবে সবকিছু শুনেও জেমস মনে মনে ভাবে যে সে হয়তো ক্যারোলাইনকে বুঝিয়ে এই ধ্বংসলীলা আটকাতে পারবে। কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে জেমস বড় ধাক্কা খায়। সে জানতে পারে তার ডিপ্লোম্যাটিক পাস ইউজ করে কেউ অলরেডি ভেতরে ঢুকে পড়েছে।
তাই সিকিউরিটি অফিসারদের সে বোঝানোর চেষ্টা করে যে তার পাস চুরি করে কোনো সন্ত্রাসী ভেতরে ঢুকেছে, কিন্তু গার্ডরা তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বাসেডর বেনিংটন সেখানে চলে আসে আর জেমসকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। তবে বিপজ্জনক কিছুতেই জেমসের পিছু ছাড়ছিল না। ভেতরে যাওয়ার সময় মেটাল ডিটেক্টরে জেমসের বন্দুক ধরা পড়ে যায় এবং গার্ডরা তাকে আবারও আটকে ফেলে। অবস্থা বেগতিক দেখে জেমস বেনিংটনকে চিৎকার করে বলে, এই সামিট অনুষ্ঠান এখনই বন্ধ করুন, আমাদের মাঝে কেউ একজন বোমা পরে ঢুকে পড়েছে। কিন্তু বেনিংটন জেমসের কথা হেসে উড়িয়ে দেয়। তিনি ঠাট্টা করে বলেন, আরে তুই নিজে তো বন্দুক নিয়ে ঢুকতে পারলি না, আর কেউ বোমা নিয়ে এখানে কিভাবে ঢুকে যাবে? অবশেষে তারা কোনো উপায় না দেখে জেমসকে বলে যে ওই বোমবার আর কেউ নয়, আমার নিজের গার্লফ্রেন্ড। তো জেমসের আকুতি শুনে বেনিংটন শেষ পর্যন্ত রাজি হয় আর সে জেমসকে বন্দুক সাথে নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তো যাই হোক, সারা বিশ্বের মন্ত্রীরা যখন ভেতরে প্রবেশ করছিল তখন হঠাৎ জেমসের নজর পড়ে এক মহিলার ওপর। সে ঠিক তেমনই একটা পোশাক পরেছিল যার স্কেচ জেমস নিজের বাড়িতে খুঁজে পেয়েছিল, কিন্তু তখনই চোখের পলকে ওই মহিলাটি ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। এখন সময় চলে যাচ্ছে দেখে জেমস হুট করে পাশে থাকা এক এজেন্টের কাছ থেকে অস্ত্র ছিঁড়ে নেয়, যার ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই হট্টগোলের মাঝে জেমস ক্যারোলাইনের হিল জুতো দেখে তাকে চিনে ফেলে এবং বন্দুক তাক করে তার পথ আটকে দাঁড়ায়। এখন ক্যারোলাইনের যেহেতু আর পালানোর কোনো পথ ছিল না, তাই সে সরাসরি তার শরীরে বাঁধা বোমাটি বের করে ফেলে। জেমস মরিয়া হয়ে তাকে বারবার আত্মসমর্পণ করতে বলে। সে বলে, কোনো না কোনোভাবে আমি তোমাকে বাঁচাবই, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। দয়া করে এমনটা করো না, আমরা একসাথে এই বিপদ থেকে বের হতে পারবো। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ক্যারোলাইন হয়তো জেমসের কথা বুঝতে পারছে এবং আস্তে আস্তে তার মন গলছে, কিন্তু ক্যারোলাইন যেন তার সিদ্ধান্তে একেবারে অটল। সে আস্তে আস্তে বোমার ট্রিগার চাপতে যায় আর তখন জেমস বাধ্য হয়ে তার মাথায় গুলি চালিয়ে দেয়। এভাবে জেমস সেখানে উপস্থিত শত শত মানুষের প্রাণ তো বাঁচিয়ে দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে তার নিজের হৃদয়টা যেন ভেঙে হাজার টুকরো হয়ে যায়, কারণ সে সত্যিই ক্যারোলাইনকে অনেক ভালোবাসত। কিন্তু দেশের কর্তব্যের কাছে সে নিজের ভালোবাসাকে উৎসর্গ করে দেয়। আর এখানেই জবরদস্ত এই মুভিটা শেষ হয়ে যায়। তো কার কাছে কেমন লাগলো মুভিটা, কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।